সহ ইন্দ্রজিৎ বাবু আছেন, যিনি ডিএমইতে আছেন, যিনি মিস্টার সোরেন আছেন, যিনি ডিএইচএসে আছেন, সহ আরও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাবনাময় সেবালয়কে সেবা দিয়ে মানুষের বিশ্বাস, ভরসা ও আস্থা হিসেবে যারা কাজ করেন জীবনে, তাদের সকলকেই আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের প্রথমেই বলি, আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে, এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে, আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি, যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না। ফলে এর আগেও প্রায় 300 অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম। অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে, টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে, ওয়াচ টাওয়ার থেকে। এবার আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে, মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স, কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন, অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো, যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে তারা যদি দাঁড়ায়, তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে। ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে। আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর এর 20 কোটি দিয়ে, আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে 60 কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা, আর প্লাস আরো 20 কোটি টাকা, সম্ভবত 80 কোটি টাকার ওপর 84 কোটি টাকা খরচ করে আমরা 210টা এইরকম ইউনিট বানিয়েছি, যেটা অলরেডি রেডি হয়ে আছে। আজকে প্রথম 110টা বিভিন্ন জায়গায় চলে যাবে। ডিটেলসটা আপনারা শুনলেন, স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো। তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয়, তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট, এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয়। এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক, যেখানে চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন, টেকনিশিয়ান থাকবে, প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে। মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। এই গাড়ি যেখানে যাবে, এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে। 110টা আমরা আজকে করলাম, আরো 100টা কদিন পরে করছি, তারপরে আরো যেটুকু বাকি থাকবে সেটা আবার পরের বার করে দেব। আমরা চাই সব জায়গায় হোক। 210টা রেডি আছে। এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও। তার কারণ এছাড়াও আরো অনেক রোগের ট্রিটমেন্ট হবে। প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয়, কোনো রোগীকে, সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট। এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি পরীক্ষা, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার সহ প্রায় 35টি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায়, বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন। এছাড়াও
এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে। এছাড়াও জঙ্গলমহল, সুন্দরবন, পাহাড় অঞ্চল, অরণ্য অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয়, অনেক প্রবলেমও হয়, সেখানে এমনকি গর্ভবতী মেয়েরা তারা আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে। প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার, প্রশিক্ষিত নার্স, ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ডেটা অপারেটর, তারা সকলেই থাকবে। এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা। যারা এই চিন্তাধারার সাথে সাথ দিয়েছেন সবাইকে আমার উষ্ণ অভিনন্দন থাকবে। এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু 2,50,00,000 টাকার উপর খরচ হবে। অর্থাৎ বছরে প্রায় 12 দুগুণে 24 আর 50 করে যদি করেন 30 কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে। এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে। আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা, মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না। কিন্তু পিজিতে আমরা মধু স্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাংক চালু করেছি। আমরা মেডিকেল কলেজে কড ব্লাড ব্যাংক চালু করেছি। এটা পিজিতেও আমি চাইব। অনন্য যে নতুন বিল্ডিংটা হয়েছে প্রাইভেটদের জন্য, এটা কাজে লাগাবার জন্য আমি নারায়ণকে বলবো পিজিতেও এটা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে। কারণ মেডিকেলে যেটা করে দিয়েছি অনেক দিন সময় হয়ে গেছে, কিন্তু এখনো কার্যকরী কেন হয়নি আমি জানি না। যদি কার্যকরী করতে দেরি হয়, কড ব্লাড অনেক মানুষের অনেক অসুখকে ভালো করে দিতে পারে। এটা লেটেস্ট রিসার্চ। কেন আপনারা কাজে লাগাচ্ছেন? আমি মেডিকেল কলেজ যারা দায়িত্বে আছেন তাদের রিকোয়েস্ট করব, 100 বেডের তো করে দিয়েছি অনেক দিন আগে, 7-8 বছর হয়ে গেল। নিশ্চয়ই কারো না কারো দায়িত্বে অবহেলা আছে, যার জন্য এটা সঠিক সময়ে কাজে লাগানো এখনো হয়নি। আমি দুঃখিত এর জন্য। আমি রিকোয়েস্ট করব কাজটা মেডিকেল কলেজে যিনি দায়িত্বে আছেন, সুপার প্রিন্সিপাল বা আমাদের ভাই বোনেরা যারা আছেন কাজকর্ম করেন সারাক্ষণ, তারা সবাই মিলে কাজটা তাড়াতাড়ি করবেন। আপনারা জানেন আমাদের সময় আগে 3,500 কোটি টাকা বামফ্রন্টের আমলে বাজেট ছিল স্বাস্থ্যে। আমাদের সময় এটা বেড়ে প্রায় 21,500 কোটি টাকা হয়েছে। এটা তো শুধু বাজেট বললাম, কিন্তু অন্যান্য খরচাও আছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের 5 লক্ষ টাকা করে যে সুযোগ দেয়া হয়, তাতে বাংলায় 2,45,00,000 পরিবারের 8,72,00,000 মানুষ এই সুযোগটা পাচ্ছেন। আমার মনে আছে আমি যখন অপোজিশনে ছিলাম, একটা লোক কান্নাকাটি করতে করতে মরে যেত শুধু একটা হসপিটালে ভর্তি হওয়ার জন্য। একটা ভর্তি করার জায়গা ছিল না, কেউ শুনতো না কথা। তখন থেকে আমি ভেবেছিলাম গরিব মানুষ কেন বিনা পয়সায় চিকিৎসা পাবে না, এবং সেটাই কিন্তু আজকে সরকারি হসপিটালে হচ্ছে। এমনকি জেনারিক মেডিসিন সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলছে, কিন্তু চালু করেছে তো আমরাই। প্রথম তো আমি সারপ্রাইজ ভিজিট দিতাম দোকানগুলোতে যে তারা জেনারিক মেডিসিন রাখছে কি রাখছে না। এটার দাম অনেক কম, গরিব মানুষ অনেক সুযোগ পায়। আপনারা জানেন প্রতিদিন স্বাস্থ্যসাথীর টাকাটা তো পুরো আমরা দিই বাংলা প্রতিদিন। তাছাড়াও 7,000 মানুষ প্রায় কোনো না কোনোভাবে প্রাইভেট নার্সিংহোমে উপকৃত হচ্ছেন। সম্পূর্ণ বিনামূল্যে 90 লক্ষ চিকিৎসা পরিষেবা প্রাইভেটেও পাচ্ছেন এই স্বাস্থ্যসাথী পাওয়ার ফলে। এখনো খরচ হয়েছে 13,000 কোটি টাকা।
তার জন্য স্বাস্থ্য ইঙ্গিত 10,000 কেন্দ্রে, এটা কেউ মাথায় রাখে না স্বাস্থ্যটা যে কত বড় ব্যাপার। স্বাস্থ্য জীবনের বড় সম্পদ, টাকা পয়সা নয়। স্বাস্থ্য ভালো থাকলে, নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু সবকিছু আসে, নালে কিন্তু আসে না। স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই মনে রাখবেন, এই মানব সম্পদ তৈরি করার জন্যে আমাদের স্বাস্থ্য ইঙ্গিত, যেটা টেলিমেডিসিন প্রকল্পে 10,000 কেন্দ্র থেকে আমাদের 90,000 মানুষ বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন করলেই টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় গাইডলাইন্স পায়, প্রয়োজনীয় ইনস্ট্রাকশন পায়। আগে তো যখন আমরা ছোট ছিলাম দেখতাম ডাক্তাররা নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত, লাল জল নীল জল। এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি। আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো, মাথা ফাটলে বলবে 10টা টেস্ট করো, বুকে ব্যথা হলে 15টা টেস্ট করো। এসব তো চলছেই, কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন। প্রাইভেট হসপিটালকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে এবং তারা অনেকটা কাজ করছেন, তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে। কিন্তু এখনো কেউ কেউ আছে স্বাস্থ্যসাথী নিয়ে গেলে নিতে চায় না। যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই। এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ। আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে, সবাই নয়, কেউ কেউ করে, আপনারাও তো ব্যবসা করছেন, আর এটা বিনামূল্যে দিচ্ছেন না, টাকাটা নিয়ে দিচ্ছেন, টাকাটা পাচ্ছেন। তাহলে কেন বলছেন? আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন, বারাসাতে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন, হার্টের প্রবলেম, বলছে স্বাস্থ্যসাথী থেকে 2 লক্ষ টাকা আমরা দিতে পারবো, কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে। কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে। আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো, আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও। অন্যায় তো কারোর সাথে করা উচিত নয়। কেউ অন্যায় করুক এটা আমি চাই না, কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না। তারাও অনেক সেবা দেয়, অনেকে আছে খুব ভালো সেবাও দেয়, সবাই তো সমান নয়। কিন্তু তা সত্ত্বেও যেখানে সে 5 লক্ষ পায়, আপনি কেন বলছেন 2 লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়েবো, বাদ বাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে? ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কি কোথা থেকে দেবে? জীবনটাকে শেষ করে দেবে? এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত। কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা, এটা মানবিক সম্পদ। শিক্ষা যেমন মানবিক সম্পদ, স্বাস্থ্যও কিন্তু মানবিক সম্পদ। এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকবে এটা না করার জন্য। আমি স্বাস্থ্য ইঙ্গিত বলছিলাম, আমাদের চিকিৎসকরা এত সুন্দর গাইডেন্স দিয়েছেন যে প্রায় 6,90,00,000 মানুষ এই টেলিমেডিসিনের সাহায্যে তারা উপকৃত হয়েছে। আমার একটা দুঃখ আছে জানেন তো, আমাদের এখানে মিডিয়াগুলো এখন ব্যস্ত ম্যাক্সিমাম নেগেটিভ আর ন্যারেটিভ করবার জন্য। কোনটা খারাপ, কোথায় আরশোলা ঢুকলো সেটা নিয়ে খবর করবে। কিন্তু এই যে লোকগুলো সকাল থেকে রাত পরিষেবা দিয়ে যাচ্ছে, এটা একবারও বলবে না। কেউ যে একেবারে বলে না তা নয়, বরঞ্চ উল্টো পাল্টা বলে। আমি তো নারায়ণকে রোজ বলি তোমার একটা লোক থাকা উচিত ফেস টাইম আর ওই এই ফেসবুক আর এ দেখার জন্য, টুইটার আর ইনস্টাগ্রাম, যা মিথ্যে কথা লেখে, যা বাজে বাজে কথা লেখে, যা নির্লজ্জ কথাবার্তা লেখে। আজকালকার দিনে সোশ্যাল নেটে সঙ্গে সঙ্গে কাউন্টার করা উচিত। বেশি কথা লেখার দরকার নেই, 4টে কথায় সবাইকে কাউন্টার করার দরকার নেই। কিছু লোককে ইগনোর করুন যারা টাকা নিয়ে করে, তারা আবার অন্য লোকের কাছে আইডেন্টিটি জানতে চায়, তাদের কোনো অধিকারই নেই। টিআরপি পায়, টাকা পায়, তার বিনিময়ে করে। সে একটা মিথ্যে কথা বলে বাংলার বদনাম করবে, আমি ছেড়ে দেবো? দিল্লির একটা ছবি ওই বস্তিগুলোতে যখন সব তাড়িয়ে দিয়েছিল, নিয়ে দেখাচ্ছে নিউ টাউনের ছবি,
ছেড়ে দেবো? এটা তো ছেড়ে দেওয়া যায় না। শুনুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি কামড়াবে না, কিন্তু তুমি ফোঁস করবে। সব ছাড়া যায় না। 90% ছাড়লেও 10% তো ছাড়া যাবে না। যেখানে সম্মান ধুল্লব লুণ্ঠিত হয়, কলঙ্কিত হয়। কেন? শুধু একতরফা কুৎসা ঘটনা করা, অপপ্রচার করা, এটা আমার গায়ে লাগে। তার কারণ, যে মানুষগুলো কাজ করে তাদের কথা তারা ভুলে গেছেন। আমি ডাক্তার নই, পরিষেবাটা আমি দিই না। আমি বড়জোর তাদের সাহায্য করতে পারি, তাদের কি কি প্রয়োজন যতটা অর্থে কুলোয় দেখতে পারি, কিন্তু কাজটা তারা করেন। কৃতিত্বটা তাদের দিন। শুধু নেগেটিভ আর ন্যারেটিভ এটা করলে জীবন চলে না। চোখের আলো প্রকল্প, আমায় বললো নামটা কি হবে, আমি বললাম চোখের আলো। কত মানুষ আছে আপনারা জানেন গ্রামে গঞ্জে একটা চশমা কিনতে পারে না? চোখের ছানি কাটাতে গেলে এক একটা জায়গায় আবার 1 লক্ষ টাকা নেয় একটা চোখে, দুটো চোখে 2 লক্ষ নেয়। তারা কেন স্বাস্থ্যসাথী পাবে? এর থেকে ভালো গভর্নমেন্ট হসপিটালে, আই ডিপার্টমেন্ট, মেডিকেলে তো ভালো আছে। আমি SSKMকেও বলেছি আই ডিপার্টমেন্ট ভালো করে করতে। অন্যান্যরাও যারা NRS, RG কর থেকে শুরু করে যারা আছেন তারাও ভালো করে করুন। আমাদের এখানে আমরা সেই জন্য চালু করলাম চোখের আলো প্রকল্প। যখন আমি চশমাটা পরিয়ে দিই এত খুশি হন তারা, এবং আমি জিজ্ঞেস করি কি দেখতে ভাল লাগছে? বলে হ্যাঁ একদম দেখতে পাচ্ছি। এইটুকু শুনতে খুব ভাল লাগে। কিন্তু এর জন্য আপনাদের কাজ করতে হয়। এর জন্যে বিনামূল্যে 26 লক্ষ লোকের ছানি অপারেশন করেছেন আপনারা, বিনামূল্যে। যারা 1 লক্ষ টাকা নেন তাদের উদ্দেশ্যে বলি, শুনে রাখুন, বিনামূল্যে। এবং 34 লক্ষ বিনামূল্যে চশমা আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি, এবং তাতে খরচা হয়েছে 181 কোটি টাকা। যারা স্বাস্থ্য নিয়ে কুস্বাস্থ্যকর মন্তব্য করে, অস্বাস্থ্যকর মন্তব্য করেন, বিভ্রান্তমূলক মন্তব্য করেন, তাদের আমি বলি একটু এগুলো দেখুন। সারাক্ষণ ব্রেনটাই নেগেটিভ করবেন না, ব্রেনটাই পচে যাবে। ভালো চিন্তা করলে ব্রেনটা ভালো থাকে। ব্রেনে আমাদের অজস্র সেল আছে, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি মোট কত সেল আছে। সুতরাং খারাপ কথা চিন্তা করলে ব্রেন ড্যামেজ হয়। ব্রেন ড্যামেজ না করে ব্রেনটাকে ভালো করে ম্যানেজ করুন, ভালো কথা চিন্তা করে, সুস্থ জীবন পালন করে। শিশু সাথী প্রকল্প, আমায় যখন জিজ্ঞেস করলো শিশু সাথী বিনামূল্যে হার্ট চিকিৎসা করবো আমরা, আমি খুব ভালো প্রস্তাব, নামটা কি হবে? আমি বললাম শিশু সাথী, শিশুদের বন্ধু। চিকিৎসকরা তখন শিশুদের বন্ধু হয়ে যায়, যারা পেডিয়াট্রিকে আছেন বা অন্যান্যতে আছেন। শিশু সাথী প্রকল্পে আপনারা শুনলে খুশি হবেন, 64,000 ছোট ছোট ছেলে মেয়েকে বিনা পয়সায় আমরা হার্ট অপারেশন করে দিয়েছি। খরচ হয়েছে 307 কোটি টাকা। কখনো জানবার চেষ্টা করেছেন? খবর নেবার চেষ্টা করেছেন? এগুলো এক একটা পালঙ্কে এক একটা পালঙ্কিত হয়েছে, এক একটা মুকুট। একবারও ভেবেছেন এই কাজটা যারা করেছেন মন দিয়ে, ক্রেডিটটা তাদের যাওয়া উচিত না খালি তাদের গালি দেওয়া উচিত? কোনটা? কোন রাজ্যের সুযোগ আছে? আজকে তো অনেক রাজ্যের মানুষ আমাদের রাজ্যে ট্রিটমেন্ট করতে আসে। মানবিকতার স্বার্থে ট্রিটমেন্ট থেকে কাউকে বাদ দেওয়া যায় না, আমরা করি। শুধু বলি রাজ্যের নামটা লিখে রাখতে, কারণ আমাদের কত খরচা হচ্ছে, বাইরের জন্য কত, রাজ্যের জন্য কত, সেটা আমাদের নজর রাখতে হয়, অডিট রাখতে হয়। সেই জন্য আমি হেলথ ইনফ্রাস্ট্রাকচারে, আপনারা জানেন পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার, বাংলায় স্বাস্থ্য পরিকাঠামোর জন্য আমরা প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি। 14টি নতুন সরকারি মেডিকেল কলেজ, অনেক প্রাইভেটও হয়েছে।
42টা সুপার স্পেশালিটি হসপিটাল, এগুলো আমাদের সময় হয়েছে। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, আরো প্রায় 12,000 মনে হয় প্রসেসে আছে। 76টি সিসিইউ, আগে তো জেলায় সিসিইউ থাকতো না, এইচডিইউ থাকতো না, আইসিসিইউ যেগুলোকে আমরা কলকাতায় বলি। 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 17টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট, 117টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং 158টি বিনামূল্যে রোগ নির্ণয় কেন্দ্র সবই করা হয়েছে। সরকারি হাসপাতালে বেড বেড়েছে প্রায় 40,000। আমি একটা কথা নিশ্চয়ই বলবো, কেন ইনস্টিটিউশন ডেলিভারি আমাদের বেড়েছে জানেন? আমাদের সময় আমরা ছিলাম হোম ডেলিভারি। আর যদি আমায় কেউ বলে তুমি গ্রামে সার্টিফিকেট নিয়ে এসো বাবা মার, তোমার আমি পারবো না, মিথ্যে কথা কেন বলবো? তার কারণ আমরা জন্মেছিলাম গ্রামের মাটির ঘরে, জন্মে অবশ্য এখানে সঙ্গে সঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিলাম বাবার কাজের জন্য। কিন্তু কজন তখন ইনস্টিটিউশন ডেলিভারি হতে হতো? কজন কলকাতায় থাকতো? কটা মেডিকেল কলেজ ছিল? কটা হসপিটাল ছিল? কটা জায়গায় ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? গায়ে গায়ে মানে গ্রামের দিকে বলা হতো ধাত্রীমা, তাই তো এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করা হতো। তারা বাচ্চাদের জন্ম দেওয়াতো। তো আসবে কোত্থেকে? এডুকেশন সার্টিফিকেটটাই আমাদের ডেট অফ বার্থ, সবারই তাই, 99% লোকের। সেজন্য অনেক সময় ডেট অফ বার্থ এদিক ওদিকে হয়েও যায়, কিছু করার নেই, যেটা চলে আসছে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে। একদিন আমার দাদা আমাকে বলল, আমি একটা বই লিখেছি, তুই জানিস সার্টিফিকেট দেখতে গিয়ে দেখছি তোর সাথে আমার 6 মাস ডিফারেন্স। আমি বললাম এগুলো বাবা মারা করেছে, ঠিকই করেছে, তবে ওটা করেছিল বলে আমি যাদবপুরে তাড়াতাড়ি দাঁড়াতে পেরেছিলাম, নাহলে আমি দাঁড়াতে পারতাম না। জানতামই না। আমার ছোট ভাই সেজু ভাই বড়, ছোট ভাই বড়, সেজু ভাই ছোট, এরকম অনেককে সারা গ্রামগঞ্জে লুকিয়ে আছে, শহরেও লুকিয়ে আছে, যেটা আসল তথ্য সত্য। অটলজি আজকে বেঁচে নেই, এটা কাউকে আমি অসম্মান করার জন্য বলছি না। আমাকে উনি খুব স্নেহ করতেন, আমি ওনার জন্যই গিয়েছিলাম। তো উনি একদিন আমায় বলল, আমি বললাম अटल जी आपका क्या 25 दिसंबर आपके जीसस क्राइस्ट का जन्मदिन में आपका जन्म हुआ था? अटल जी बोले नहीं ममता जी, वो हमारा असली नहीं है, जो पिता माता जी ने दिया था वही चल रहा। আমি তখন ওনাকে বললাম, মুই যেন আমাকে ফোন করতেন 5 जनवरी, আমি তো अटल जी मेरे को भी ऐसा ही है, आप मेरे को फोन मत कीजिए। সত্যি কথাটা সত্যভাবে বলা উচিত। এখন সেই ইনস্টিটিউশন ডেলিভারি আমরা করে দিয়েছি 99.5%। তার কারণ এর জন্য কৃতিত্ব হওয়া উচিত। এই 14 বছরে বিপ্লব হয়েছে স্বাস্থ্যে, কেউ খবর রাখেন কেন প্রবলেমটা হতো? সুন্দরবনে যে থাকে একটা দ্বীপে, জঙ্গলে যে থাকে একটা প্রত্যন্ত অঞ্চলে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, তাদের জন্য কি করা হয় বলুন তো? এখন মাদার ওয়েটিং হার্ট করা হয়। গর্ভবতী মা যখন বাচ্চা জন্ম দেবে তার কিছুদিন আগে চিকিৎসক যখন মনে করেন হসপিটালের পাশে মাদার ওয়েটিং হার্ট তৈরি করা হয়, সেখানে তাকে নিয়ে আসে এবং হসপিটাল তার দেখাশোনা করে, এবং যখন বাচ্চা হওয়ার সময় হয় হসপিটালের সঙ্গে সঙ্গে শিফট করে দেয়। বুঝলেন কিছু? বুদ্ধিটা মাথায়, বুদ্ধিবৃক্ষ তৈরি হয়েছে কারো কারো। শুধু বিদ্যা থাকলেই মেধা হয় না, সেই মেধাই আসল মেধা, যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা, যে মানুষকে সেবা দেয়, সেই মেধাই আসল মেধা, যে সমাজ তৈরি করে।
সেই মেধাই আসল মেধা, যে থাকে মাটির ঘরে আর যারা অনেক সৃষ্টি করে। আজকে আমরা যারাই কলকাতায় আছি, কারো না কারো বাড়ি একসময় একটা গ্রামে আছে। এই কথাটা আমায় বলেছিলেন সুব্রত দা, আজকে বেঁচে নেই। উনি মজার মজার কথা বলতেন। উনি একদিন আমাকে বললেন, জানিস তো মমতা একটা কথা বলি? আমি হ্যাঁ বলো না, বলুন না। আমি খুব শ্রদ্ধা করতাম ওনাকে, আমাকে খুব ভালোবাসতেন ছোটবেলা থেকে। আমাকে বললো, জানিস তো আমরা যারা কলকাতায় থাকি এখন, আমাদের ম্যাক্সিমাম লোকেদের কিন্তু একটা করে গ্রাম আছে। গ্রামে কেউ থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু একটা গ্রামের বাড়ি ছিল রে। অজিতদার জন্ম কোথায়? বর্ধমানে, অজিত পাজা। সুব্রতদারও জন্ম বর্ধমানে, আমার যেমন বীরভূমে। হ্যাঁ, বলতে পারেন একদিনের মধ্যে আমাকে নিয়ে চলে এসছে, আই এম বট আপ ফ্রম কলকাতা, কিন্তু আমি তো গ্রামটাকে ভুলতে পারিনি। প্রতি বছর যেতাম। আগে পরীক্ষা তো নভেম্বর ডিসেম্বর মাসে, মনে আছে আপনাদের ছোটবেলায়? ধান কাটার মরশুমে নবান্ন থেকে শুরু করে, ধান কাটা থেকে শুরু করে, মাছ ধরা থেকে শুরু করে, আখের বাগান থেকে আখ কাটা থেকে শুরু করে, ছোলার বাগান থেকে ছোলা তোলা থেকে শুরু করে, কোনটা করিনি? ধান পুঁততেও জানি, ধান কাটতেও জানি। এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিচ্ছু নেই, কারণ গ্রামে যাবার সুযোগ হয়েছিল বলে। অনেকে জমির আলের ওপর দিয়ে যেতে পারবেন না অভ্যাস না থাকলে। আমি কিন্তু জমির আল দিয়ে পুরো চলে যাব। তার কারণ হচ্ছে আমি গ্রামটা ছোটবেলায় ক্লাস 9 পর্যন্ত রেগুলার ইয়ারলি যেতাম, কাজেই খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, এর জন্য আমি গর্ববোধ করি। আপনারা অনেকেই হয়তো জানেন না, গ্রামের দিকে আগে ধরুন কেউ একটা চুড়িওয়ালা চুড়ি বেচতে এলো, শাড়িওয়ালা শাড়ি বেচতে এলো, তখন টাকা না দিলেও চলতো। যা দাম তার পরিবর্তে ধান দিয়ে দিত, সেটার বিনিময়ে জিনিসটা পেয়ে যেত। আমরা নিজেরাই ধান কুড়াতাম যখন চাষিরা ধান কাটতো। কেন জানেন? ওই ধানটা জমাতাম, ওই ধানটা জমিয়ে তেলে ভাজা বিক্রি করতে আসতো। আর আমরা সকালবেলায় কৃষকদের সাথে বেরিয়ে যেতাম, মজা লাগতো। পুকুর পাড়ে বসে যখন ওরা ভাত খেত, আমরা তখন মুড়ি নিয়ে যেতাম, পুরো মামা মাইমা দিয়ে দিত, আর আমরা ওখান থেকে ওদের কাছে ধান দিয়ে, ওই তো কুড়িয়ে ধানগুলো পাওয়া দিয়ে আমরা তেলে ভাজা কিনতাম, টিনের তেলে ভাজা মুড়ি খেতাম। এগুলো নতুনত্ব। আমার যখন নবান্ন নতুন করে তৈরি হলো, জিজ্ঞেস করলো, তখন চিফ সেক্রেটারি ছিলেন সম্ভবত সঞ্জয় মিত্র, 13তে। আমায় জিজ্ঞেস করলো ভবনটার নাম কি হবে। আমি বলে, কি আবার হবে? নতুন ধান মানে হচ্ছে নতুন, নবান্ন। নতুন ধান দিয়ে গ্রামে গঞ্জে নবান্ন আমি করেছি। এবারেও আমি বাড়িতে নবান্ন করব ঠিক করেছি, তার কারণ গ্রামের বাড়িতে হয়, এখানে তো হয় না। নতুন ধান দিয়ে পালো করে, নতুন ধান দিয়ে গুড় দিয়ে মিশিয়ে নানা রকম ভাবে নবান্ন পালন করে। তো আমরা আমাদের প্রাচীন উৎসবকে, আমাদের অরিজিনাল উৎসবকে ভুলে যাব কেন? উৎসবই তো আমাদের প্রাণ, আমাদের প্রাণ শক্তি। উৎসবের দিনগুলোতে আপনারা কিন্তু ছুটি পান না। কোভিডেও যখন হয়েছে আপনারা কেউ ছুটি পাননি। অনেক জীবন বাঁচিয়েছেন, প্রাণপাত পরিশ্রম করেছেন, কেউ যেন ভুলে না যাই আমরা। আমার একটা গান ছিল এটা নিয়ে, কবি সুমনকে দিয়ে গানটা গাইয়েছিলাম, ঝরা পাতা গানটার নাম ছিল। যে অনেক মানুষ চলে যাবে, পড়ে থাকবে শুধু সমাধি, তখন কিন্তু মনে রেখো, পারলে একটা সাদা ফুল দিও। আমার ভাইও মারা গেছেন কোভিডে। আমার অফিসে যে কাজ করতো আমার সাথে পুরো দিন ছিল, 30 বছর, সেও মারা গেছে। কোনো পরিবার আছে যারা অনেককেই হারিয়েছেন। তা সত্ত্বেও যে কাজটা আপনারা করেছেন, যদি আমি অ্যাপ্রিসিয়েট না করি সেটা ভুল হবে। ব্লাড ব্যাংকের সংখ্যা বেড়ে 58 থেকে 89 হয়েছে। আয়ুর্বেদিক যোগা নিউরোপ্যাথি ডিগ্রি কলেজ হসপিটাল চালু করা হয়েছে বেলুড়ে। 49টা ট্রমা কেয়ার সেন্টার চালু হয়েছে। আগে ট্রমা কেয়ার সেন্টার ছিল না, অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় আস্তে আস্তেই মরে যেত।
SSKM এ তো ট্রমা সেন্টারটা খুব বিখ্যাত, বড় করেই করে দেওয়া হয়েছে। তাছাড়াও দুটো টাটা সাথে আমাদের যুক্তভাবে দুটো ক্যান্সার সেন্টারও আমরা করছি টাটা মুম্বাইয়ের সাথে। একটা SSKM এর জায়গা জিজ্ঞেস করুন, 1 সেকেন্ডে আমি দেখে দিয়েছি। আমি যখন রাস্তায় যাই না, জায়গা দেখতে দেখতে যাই, কোনখানটা খালি আছে, কোনখানে কি হতে পারে, এদের 1 সেকেন্ডে জায়গা দেখে দিয়েছি। এবং সেখানে হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল, আর একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হচ্ছে। জিজ্ঞেস করুন PGI হসপিটাল আগে একটা, আর বাঙ্গুর নিউরোলজি ছিল, এখন তো রামবাড়িকেও ওদের সাথে যুক্ত করা হয়েছে, পুলিশ হসপিটালও যুক্ত করা হয়েছে, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালও যুক্ত করা হয়েছে, এবং সম্ভবত বাঙ্গুরের যে ওই যেটা তোমার টালিগঞ্জের খিদিরপুর মেটার্নিটি আছে, তাছাড়াও MR বাঙ্গুর ও জেলা হসপিটাল করেছে আছে। যাই হোক, ওটা কথা হয়েছিল। এবং লেডিস হোস্টেল থেকে শুরু করে ছেলেমেয়েরা ক্লাব খেলতে চায়, ক্লাব গ্রাউন্ড থেকে শুরু করে, সত্যিই তো ওরা যখন যাতায়াত করে রাত্রি, হট করে লাইটটা অফ হয়ে গেলে যে জায়গা দিয়ে যায়, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং যেতে অনেক টাইম লাগে। আস্তে আস্তে এটা কিন্তু আপনাদের এমনভাবে কানেক্ট করতে হবে, এটা আপনার ফিউচারে প্ল্যানিং করতে হবে, যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং যেতে গেলে তারা যেন ডাইরেক্ট যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। অন্ধকার জায়গাগুলো, গাছের ছায়ায় যেগুলো অন্ধকার থাকে, অনেক বদমাশ লোকও বসে থাকে, কারণ হসপিটাল তো আপনি কাউকে বলতে পারবেন না যাবেন না, অনেকে আসে, কেউ বদ উদ্দেশ্য নিয়ে, কেউ ভালো উদ্দেশ্য নিয়ে। সুতরাং আপনাকে দেখে রাখতে হবে। আমি ভাইদের বলবো বোনদের দেখে রাখতে, যাতে কোনো রকম কোনো খারাপ ইনসিডেন্ট না হয়। এছাড়াও ধরুন MBBS এর যে সিটের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এখন 1355 ছিল, এটা থেকে বাড়িয়ে করা হয়েছে শুধু সরকারিভাবে 6349। কিন্তু তা সত্ত্বেও প্রাইভেটেও অনেক আছে, সেটাকে আমি কিন্তু কাউন্ট করিনি, না করেই বলছি। এছাড়াও ছোট আকারে মুর্শিদাবাদ, বর্ধমান ও সাগর দত্ত মেডিকেল কলেজেও অ্যাডভান্স লিনাক মেশিন সহ ক্যান্সার চিকিৎসার জন্য সেন্টার খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আমরা প্রায় 14,000 ডাক্তার নিয়োগ করেছি, কিন্তু আমি বলবো যেটা নারায়ণকে, টু টেক ইট সিরিয়াসলি। কিছুদিন কোর্টে কেস পড়ে থাকার জন্য রিক্রুটমেন্টটা আটকে ছিল, কিন্তু এখনো কেন আটকে আছে, এখন তো ক্লিয়ার হয়ে গেছে। ইমিডিয়েটলি ডাক্তার, নার্স থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে, অ্যাপয়েন্টমেন্টগুলো ইমিডিয়েট করে দিতে হবে। আমি তো তোমাদের একটি ব্যাপারেও নাক গলাই না, আমি কোনোদিন ইন্টারফেয়ার করে কারো কথা বলিও না। আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলেছি আই ক্যান চ্যালেঞ্জ ইট। যারা গালাগালি দেয় তারা ভেবেও দেখেন না, আজ পর্যন্ত কাউকে রেকমেন্ড করিনি। কিন্তু তোমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে, তাদের বলো তারা যেন একটু কাজে গতি আনে। আর গতি যদি না আনে, গতিটা তোমায় আনতে হবে। গতি মানে প্রগতি। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা 57 থেকে বেড়ে হয়েছে 451। ফলে নার্সিং ইনস্টিটিউটগুলোতে মোট আসন সংখ্যা 2265 থেকে বেড়ে হয়েছে 28,547। এবং আরও নার্সিং ইনস্টিটিউট হচ্ছে, এবং অনেক প্রাইভেট থেকেও হচ্ছে। এবং নার্সরা যারা কাজ করে, দেখুন ডাক্তাররা তো চিকিৎসক, কিন্তু যারা নার্সের কাজ করে ডাক্তাররা লিখে দিয়ে যায়, ওষুধটা তাকে দিতে হয়, স্যালাইনটা তাকে দিতে হয়, অক্সিজেনটা তাকে দিতে হয়, টাইমলি মনিটরিং করতে হয়। সুতরাং তারাও কিন্তু জীবনে কাজ করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যায়। অনেক ডাক্তারের কাজ অনেক সময় অনেক নার্সও করে দেয়।
সেই জন্য তাদেরও একটা সিনিয়রিটি র্যাঙ্ক করে দেওয়া হয়েছে। চিকিৎসার সহায়ক কি যোগ্য, ও এমন করে বলছে, ওর হিন্দিটা আমি বুঝতে পারছি না। যোগ্য চিকিৎসক সহায়ক করে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যাতে তারাও জীবনের অমূল্য সম্মানটা পায়। আমি তো মনে করি এমনকি প্যাথোলজি ল্যাবে যারা কাজ করে, যারা এমআরআইতে কাজ করে, টেকনিক্যাল বিভিন্ন স্ক্যানে কাজ করে, ব্লাড টানে, রিপোর্ট দেয়, তারাও খুব ইম্পর্টেন্ট। আমাদের সবটাই দেখে রাখতে হবে। আমাদের সরকারি হাসপাতালগুলোতে নার্সিং স্টাফ 33,831 থেকে বেড়ে হয়েছে 59,113। প্যারামেডিক্যাল স্টাফ 3,488 থেকে বেড়ে হয়েছে 8,330, আরো লাগবে। লেডি ডাক্তারদের 150 কোটি টাকা দিয়ে 7টি হস্টেলও করা হয়েছে। রাত্রির সাথী প্রকল্পে 130 কোটি টাকাও খরচ করা হয়েছে। রাজ্যের আমাদের মনে রাখতে হবে, অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা খুব কাজ করে, আমাদের সব ব্যাপারে সাহায্য করে। কিন্তু তাদের যেমন আমরা আগে সাইকেল দিয়েছি সম্ভবত, এখন আমরা 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি, যাতে তারা একটা করে ফোন কিনে নেয়, স্মার্টফোন, যেটা আমরা ক্লাস 9-এর ছেলে, ক্লাস 11-এর ছেলে মেয়েদের দিই, সব স্টুডেন্টকে। তরুণের স্বপ্ন, ক্লাস 9-এ সাইকেল দিই, সবুজ সাথী, গভর্নমেন্ট স্কুলের সমস্ত ছেলে মেয়েদের। এখানে কোনো ভাগাভাগি নেই, সবাই অল। সেই রকম যখন তারা 11 ক্লাসে ওঠে, তখন আমরা তাদের আগে 12 ক্লাসে দিতাম, এখন এই বছর থেকে নিয়মটা চেঞ্জ করে আমরা 11 করে দিয়েছি। তখন হায়ার এডুকেশনটা তখন থেকে স্টার্ট হয়ে যায়। সেই জন্য তাদেরও 10,000 টাকা করে দেওয়া হয় একটা করে স্মার্টফোন কেনার জন্য। সুতরাং এই যে আশার অঙ্গনওয়াড়ি মহিলাদের 10,000 টাকা করে দিয়েছি, এর জন্য কিন্তু আমাদের 200 কোটি টাকা খরচা হয়েছে। ভোটের জন্য দিইনি, কিন্তু কাজের জন্য দিয়েছি। সর্বস্তরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ইন্টার্নস, হাউস স্টাফদের স্টাইপেন্ডও মাসে 10,000 টাকা করে বাড়ানো হয়েছে। সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 15,000 থেকে 25,000 বাড়িয়েছি। হয়তো তাদের কাছে এটা কিছুই নয়, বাট আস্তে আস্তে হবে, একদিনে তো সব হয় না। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 70,000 থেকে বেড়ে হয়েছে 85,000 টাকা। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 75,000 থেকে বেড়েছে 1 লক্ষ টাকা হয়েছে। আগামী দিন যখন আমাদের সঞ্চিত ধন থাকবে, সঞ্চয় করতে পারবো, মানুষকে সেবা দিয়েও, তখন নিশ্চয়ই আরো আস্তে আস্তে আপনাদের জীবনও স্বয়ং সম্পূর্ণ হবে। একদিনে তো রাতারাতি সবকিছু হয় না। তা সত্ত্বেও অনেক টাকা আমরা প্রায় 1,80,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাই। 100 দিনের কাজের টাকা পাই না 4 বছর। আমরা ফার্স্ট হয়েছিলাম, তাই 4 বছর কেন আমরা ফার্স্ট হলাম? বাংলার আবাস যোজনায় আমরা ফার্স্ট হয়েছিলাম পরপর 4 বছর সারা দেশে। সে সার্টিফিকেট অবশ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকেই নেওয়া আছে, ওটা এভিডেন্স। গ্রামীণ রাস্তা 4 বছর ধরে কাজ বন্ধ, সর্বশিক্ষা মিশন বন্ধ, পিএইচই টাকাও বন্ধ হয়ে গেছে। এত টাকা বন্ধ সত্ত্বেও মনে রাখবেন, আমরা কিন্তু অনেক এগিয়ে। এবং স্বাস্থ্যে দিনের পর দিন সবাই বলছে বাংলা যা পারে কেউ পারে না। আমাদের এখানটাই সবাইকে এখন মডেল করতে হচ্ছে। আমরা যেটা করছি তারপরে তাদের ভাবতে হচ্ছে। এবং আমি মনে করি এর জন্য কৃতিত্ব সবটাই আপনাদের। আগে তো বামফ্রন্ট আমলে আমি দেখেছি একটা স্টেট মিনিস্টার করে দেওয়া হতো হেলথকে কোনো গুরুত্বই দেওয়া হতো না। আমি নিজে দপ্তরটা নিজের কাছে রেখেছি, চন্দ্রিমা আমাকে খুব সাহায্য করে এই কারণে যে স্বাস্থ্য যেন অস্বাস্থ্যকর না হয়। রেগুলার দেখতে হবে ড্রাগ মেডিসিন এক্সপায়ারি হচ্ছে কিনা, স্যালাইন এক্সপায়ারি হচ্ছে কিনা। বাজারে অনেক ফলস মেডিসিন ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রাজ্য থেকে আসছে, সেগুলো স্টক আছে কিনা, স্টক চেকিং। তারপরে এয়ার কন্ডিশন মেশিন অডিট, সিকিউরিটি অডিট, মেডিসিন অডিট, এগুলো সব কিছু কিন্তু
দায়িত্ব দেওয়া আছে এবং স্বাস্থ্য দপ্তরে সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেদের আমি দায়িত্ব দিয়েছি। এতগুলো সেক্রেটারি, এতগুলো স্পেশাল সেক্রেটারি কোথাও নেই, কিন্তু ওদের আমি তুলতে দিই না একটাই কারণে, কারণ স্বাস্থ্যটা যেন কোনোভাবে অস্বাস্থ্যকর না হয়। তারা প্রত্যেকেই প্রিন্সিপাল সেক্রেটারি অনেকে আছে, এখানে স্পেশাল সেক্রেটারি আছে, একটা ডিপার্টমেন্ট চালাতে পারে, কিন্তু তা সত্ত্বেও এদের আমি দিয়ে রেখেছি যাতে আপনাদের সকলকে নিয়ে এরা ভালো করে কাজটা করতে পারে। আমি সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা মোবাইলটা যে করা হলো এবং এটা স্বাস্থ্য পরিষেবাকে নতুন পালঙ্কে যুক্ত করলো, অনেক কিছু না করেও একটা কিছু করে বলা যায় যে এটায় মানুষ কতটা উপকৃত হবে। যখন মানুষের জ্বর হয় তাকে ছুটে যেতে হয় হসপিটালে ব্লাড টেস্ট করার জন্য, কারণ প্রাইভেটে করতে গেলে টাকা লাগে। এখানে ব্লাড টেস্টটাও করতে পারছে, রিপোর্টটাও পাচ্ছে, এটা কি বড় কথা নয়? এখানে সব রকম সুযোগই থাকছে। কাজে 210টা এমপি ল্যাডের সব টাকাটাই আমি দিয়ে দিয়েছি আগের বছরের। এবারেরটা কি করব ভাববো, এরকমই কিছু করব। 210টা তো হয়ে গেছে রেডি, বাদ বাকি আরো কিছু করতে হবে, আরো 100-র মতো করলে হয়ে যাবে, সেটাও আমি করে দেবো আস্তে আস্তে। এবং বিশেষ করে যে সমস্ত অঞ্চলে কিচ্ছু নেই, যারা সত্যি তাদের পাওয়া দরকার, আগে তারা পাক, তারপরে অন্যান্যরা পাবে, কারো অসুবিধে নেই। কারণ তা অনেক জায়গায় জেলা হসপিটাল আছে, সাব ডিভিশনাল হসপিটাল আছে, ব্লক হসপিটাল আছে, কিন্তু অনেক জায়গা আছে যেখানে স্বাস্থ্য ইঙ্গিত আছে, যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র আছে। সেই সব জায়গাগুলোতে আরো প্রমোট করবার জন্য এই আরো এক্সট্রা ফেসিলিটিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এগুলো ইটসেলফ এ ডক্টরস চেম্বার। এটা কিন্তু ইউনিক একটা তৈরি করা হলো। আমি সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজও যেমন করবেন, নিজের খাওয়া দাওয়াটাও সময়ে করবেন। সারাক্ষণই আপনাদের পেশেন্ট আসতেই থাকে, কাজের মধ্যে দিয়ে নিজেকে একটু এক্সারসাইজও করতে হবে, হাঁটাচলাও করতে হবে। হাঁটাচলা তো করতেই হয়, আপনাদের দাঁড়িয়ে থাকতে হয় সারাক্ষণ, অপারেশন করতে গেলেও দাঁড়িয়ে থাকতে হয়, কাজ করতে গেলেও দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু নিজের শরীরকেও ঠিক রাখতে হবে। আমরা যদি কন্টিনিউয়াস বসে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোমরটাও বসে যাবে, ব্রেনটাও বসে যাবে। কিন্তু আমরা যদি একটু বসি, একটু দাঁড়াই, তাহলে কিন্তু ক্যালোরিটা একটু বেশি খরচ হয়। আর যখন আপনি দাঁড়াচ্ছেন তখন পায়ের নিচেটা একটু এদিক ওদিক করলে আপনার পায়ের নিচেও তো একটা হার্টের জায়গা আছে, যেটা আপনার হার্টও এক্সারসাইজ হয়ে যায়। কাজে আজকের দিনে চিকিৎসা স্বাস্থ্য অনেক উন্নত হয়েছে, কিন্তু আপনারা যে উন্নতি থেকে উন্নততর করেছেন তার জন্য আমি পুরো স্বাস্থ্য পরিবারের কাছে, স্বাস্থ্য দপ্তর পরিবারের কাছে, পশ্চিমবঙ্গ মানুষের কাছে, সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আপনারা আজকে দেখেছেন, আজকে কাউকে ভর্তি করতে হলে সঙ্গে সঙ্গে আমরা করে দিই, এই সুযোগটা কিন্তু আগে ছিল না। আপনাদেরও বলবো, কারো কথা শুনে কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে কেউ একটা বাজে কথা বলে দিল, সেটা না দেখে ফার্স্ট ইউ ক্রস চেক। মনে রাখবেন, আপনার একটা খবর যে সারাক্ষণ কাজ করে বেড়াচ্ছে তাকে কিন্তু দুঃখ দিতে পারে, আবার আপনার একটা খবর তাকে কিন্তু উৎসাহিত করতে পারে। যারা ভালো কাজ করে তাদের উৎসাহিত করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এই লক্ষ্য সম্পূর্ণ হোক, এই লক্ষ্য স্বয়ং সম্পূর্ণ হোক। আপনারা আরো এগিয়ে যান, আরো নাম করুন। ইভেন আপনারা অনেকেই জানেন না, কিছু কিছু জায়গায় ক্যান্সার রিসার্চের মেডিসিন আবিষ্কৃত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যোগাযোগ রেখে ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্টও করছে। আমি আশা করি হয়তো তার সুফল মানুষ পাবে, কারণ আপ টু নাও দেয়ার ইজ নো অ্যান্সার ফর ক্যান্সার, বাট আমাদের অ্যান্সার খুঁজতেই হবে। এবং সেই জন্য যেসব রিসার্চ চলছে, বা কড ব্লাড ব্যাংক অনেক ইম্পর্টেন্ট। আমি আপনাদের মতো অভিজ্ঞ নয়, বলতে পারি না, আন্দাজে দু একটা কথা বলতে পারি, সেটা ভুল হলে আবার ভুলটাকে বেশি ব্যাখ্যা করে।
রাইটটাকে ব্যাখ্যা করে না। আমি তো ডাক্তার নই, আমি তো অভিজ্ঞ লোক নই। আমি এমনও শুনেছি কর্ড ব্লাড দিলে কর্ড ব্লাডটা প্রিজার্ভ করাটা বড় ব্যাপার। এমনকি যে বাচ্চাটি জন্মাচ্ছে তার সারা জীবনের জন্য ওটা কাজে লাগতে পারে, সে যদি কখনো কোনো বিপদে পড়ে অসুস্থ হয়। তাছাড়াও অনেক মানুষের অনেক প্রবলেম আছে, সেটা সলভ করে দেয়। সেটার আমি বললাম না, চিকিৎসকরা বলবেন। আমি জানি ব্যাপারটা, আগে তো রিসার্চই করতে দেওয়া হয়নি। আর একটা আমাদের প্ল্যান আছে, একটা লিভার ব্যাংক হচ্ছে, এসএসকেএম সম্ভবত একটা অর্গ্যান ব্যাংক করছে, প্ল্যানে আছে তো। আমার একটা প্ল্যান আছে একটা হার্ট ব্যাংক তৈরি করা, কিডনি ব্যাংক, একটা হার্ট ব্যাংক আর একটা লিভার ব্যাংক। তোমরা কোনটা করছো? অর্গান ব্যাংক। অর্থাৎ ধরুন অনেক সময় একটা পা কেটে বাদ দেওয়া হয়ে গেল, ওরা অর্গান যারা দিতে চায় সেই অর্গানটা রেখে দেবে ব্যাংকের মাধ্যমে, সেইটা যাতে অন্যকে কাজে লাগাতে পারে। যার একটা পা সে যাতে দু পায়ে হাঁটতে পারে, যার একটা হাত সে যাতে দুটো হাতে কাজ করতে পারে। নানা রকম আইডিয়া চলছে, প্ল্যান চলছে। প্ল্যান তৈরি করতেও টাইম লাগে, টাকাও লাগে, বাট সব হয়ে যায় যদি মানসিকতা ঠিক থাকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে অনেকটা সময় দিয়েছেন। আমরা উত্তরবঙ্গ থেকে আসছি, আমার সাথে চিফ সেক্রেটারিও এসছেন। আমি নারায়ণকে প্রোগ্রামটা কালকে বলেছি, কারণ আমাকে 2-3 দিন আগে মেসেজ দিয়েছে। তাই আমি বললাম এটা সবচেয়ে বেটার হবে যদি স্বাস্থ্য ভবনের সামনে করা যায়। শুধু নবান্নের সামনে আমি এটা করতে যাবো কেন? এটা স্বাস্থ্য ভবনের সামনে করলে ভালো হয়, সবার সাথে দেখাও হয়ে যাবে, ভালোই হবে। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, ট্রেনি থেকে শুরু করে, চিকিৎসক বৃন্দ থেকে শুরু করে, সিস্টার্স থেকে শুরু করে, অল স্টাফ থেকে শুরু করে, অল ওয়ার্কার থেকে শুরু করে, ফুল আইটি টিম থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবাইকে বলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বেশি বললাম?